হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটা অ্যাপ্লিকেবল সেই জায়গাতে যেখানে বিভিন্ন মারণ রোগের এগেনস্টে মানুষ ফাইট করে। কীরকম? ধরুন পোলিও, প্লেগ, এই ধরনের যে মারণ রোগগুলো এক সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ নিয়েছে। সেই সময় যদি সেই ডিজিজগুলোকে অলরেডি প্রিভেন্ট করা যেত তাহলে তো এত মানুষ মারা যেত না। এবং সেই জন্য ধন্যবাদ দিতে হয় ডক্টর জেনারকে, ডক্টর এডওয়ার্ড জেনার, যিনি 18 শতকের শেষের দিকে নিয়ে এলেন ভ্যাকসিন। এরপরে ধীরে ধীরে এলো আরও অনেক রোগের ভ্যাকসিন, যেমন কলেরা, হেপাটাইটিস, টাইফয়েড, নিউমোনিয়া, এরকম মারণ রোগ যেগুলো প্রচুর শিশু, প্রচুর প্রাণ নিয়েছে। কিন্তু এই যে ভ্যাকসিনগুলো, এগুলো কি শুধু আশীর্বাদী দিকই আছে নাকি অভিশাপের দিকও কিছু আছে? অভিশাপের দিক যদি কিছু বলেন তাহলে হচ্ছে যেগুলো সাইড এফেক্টস মাইনর যেগুলো, সেগুলোর মধ্যে মাসেলস পেন হতে পারে, ফিভার হতে পারে, কিছু অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, এবং যদি খুব সিরিয়াস মানে প্রাণঘাতী যদি হয় সেটা লাখে হয়তো একটা কেস বা দুটো কেস এরকম হতে পারে যেখানে কোনো না কোনো সাইড এফেক্ট এমন দেখা গেছে যেটাতে তার প্রাণ নাশ হয়েছে। তো আমরা প্রায়োরিটি কোনটাকে দেবো? কোটি কোটি প্রাণ বাঁচছে সেইটাকে, নাকি লাখে একটা সাইড এফেক্ট হতে পারে সেইটাকে? ভ্যাকসিন আমাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ, সেইটা ডিটেলে জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। প্রথমে জানবো ভ্যাকসিনটা কি। ভ্যাকসিনটা হলো আমাদের শরীরে পার্টিকুলার কোনো রোগের এগেনস্টে একটা ইমিউনো বায়োলজিক্যাল ম্যাটার প্রবেশ করানো হয়। এই যে ভ্যাকসিনটা পার্টিকুলার কোনো রোগের এগেনস্টে আমাদের বডিকে ইমিউনোলজিক্যালি প্রোটেকশন দেয়। কোনো কোনো ক্ষেত্রে 100% প্রোটেকশন দেবে, কোনো কোনো ক্ষেত্রে সেটা কিন্তু 100% প্রোটেকশন দেবে না। সেটা কীরকম? মানে কোনো একটা ভ্যাকসিন আপনি নিলেন, আপনার বডিকে তারা একটা লিমিট পর্যন্ত, মানে আপনার যদি ভ্যাকসিনেশন না দেওয়া থাকে তার যে ইন্টেন্সিটি হবে, মানে তার জন্য আপনি যতটা সাফার করবেন, যদি আপনার ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে যদিও আপনার সেই রোগটা হয় তাহলেও আপনার বডি তৈরি থাকবে সেই রোগের এগেনস্টে ফাইট করার জন্য। তাতে আপনার ততটা কষ্ট হবে না, ততটা মারাত্মক সেইটার যে ফলাফল সেইটা হবে না। আমাদের যে শরীর, সেখানে হোয়াইট ব্লাড সেলস যেগুলো আছে সেইটা বেসিক্যালি আমাদের ইমিউনিটি যেটা সেটাকে প্রদান করে। কিছু ডেনড্রাইটিক সেলস আছে যেইগুলো ইন্টেলিজেন্স সেলের মতো কাজ করে, আর কিছু বি সেলস আছে যেগুলো ওয়েপন ফ্যাক্টরির মতো কাজ করে। যখন কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করলো তখন তার এগেনস্টে এই যে সেলসগুলোর কথা বললাম তারা সোলজারের মতো ফাইট করে এবং আপনার বডিকে সুস্থ রাখে। এই ফাইটিংয়ের পর্যায়ে আমাদের অনেক সময় হতে পারে যে আমাদের ভীষণ উইক লাগছে, আমাদের ফিভার আসছে। এই যে ফিভার আসাটা, এটাও কিন্তু একটা সিমটম যে আপনার বডির যে ইমিউন সিস্টেমটা সেইটা প্রপারলি কাজ করছে এবং সেইটা কিছুর এগেনস্টে ফাইট করছে, যেটার জন্য হয়তো ওই ফিভার যে টেম্পারেচার সেটা রাইজ করছে। এই যে পুরো প্রসেসটা সেইটা মেমরি সেল মনে রেখে দিল। আবার পরবর্তী কোনো সময়ে আপনার শরীরে সেই পার্টিকুলার জীবাণুটাই ঢুকলো, তখন মেমরি সেলগুলো, নর্মালি মেমরি সেলগুলো কিন্তু ঘুমিয়ে থাকে, মেমরি সেল ডিরেক্ট ওই অ্যান্টিবডিগুলোকে বানানোর জন্য ইনস্ট্রাকশন দেবে এবং আপনার বডি প্রিপেয়ার থাকবে যে ওই জীবাণুর এগেনস্টে কীভাবে ফাইট করতে হয়। তো আপনার শরীর অনেক বেশি, মানে আগে আপনার কোনো একটা রোগ জীবাণু ঢুকলে যত বেশি আপনার শরীর খারাপ হতো, পরবর্তী সময় যখন আপনি বড় হবেন, মানে যখন একটা শিশু যখন ছোট থাকে তখন তার শরীরে এই মেমরি সেল অনেক কম থাকে। যত যত সে বাড়তে থাকে, নতুন নতুন জীবাণুর সাথে কন্ট্যাক্টে আসে, এক্সপোজড হয়, তখন তার শরীরে ওই মেমরি সেলগুলো বাড়তে থাকে। মানে ধরুন আপনার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, তো ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে আপনার শরীর কিছু কিছু অ্যান্টিবডি তৈরি করে রেখেছে। তো পরবর্তী ক্ষেত্রে যখন আপনার আবার ইনফ্লুয়েঞ্জার অ্যাটাক হচ্ছে তখন আপনার শরীর জানে যে কীভাবে ফাইট করতে হয়, তো আপনি অতটা অসুস্থ হচ্ছেন না, তাই না? তো ভ্যাকসিন হলো আর্টিফিশিয়ালি তৈরি সেই মেমরি সেল, ঠিক আছে, যেগুলো মানে আপনি যদি বলে না যে যদি একবার কারো পক্স হয় আর কখনো হয় না, পার্টিকুলার কিন্তু এই জন্য, কারণ সে যদি নর্মালি এক্সপোজড হয়ে যায় পক্সের থেকে তাহলে তার শরীরে পক্সের এগেনস্টে ফাইট করার জন্য সেই অ্যান্টিবডিগুলো অলরেডি তৈরি হয়ে থাকলো।
তো যখন শিশু একদম ছোট থাকে তখন আমরা এইসব টিকাগুলো তাদের দিয়ে দিই, যাতে তারা এই যে রোগের এগেনস্টে তাদের বডিতে অলরেডি অ্যান্টিবডি তৈরি থাকে। মানে আমরা আর্টিফিশিয়ালি তাদেরকে মেমরি সেলকে ডেভেলপ করাচ্ছি। এইবারে আপনি ভাবতে পারেন যে এই যে ভয়ঙ্কর যে রোগ জীবাণুগুলো, সেইগুলো এরকম আমাদের শরীরে দিয়ে দেওয়া হবে, তাহলে তো আমাদের ধরুন যখন কলেরা ভ্যাকসিন নিতে যাবেন, বা আপনি প্লেগের ভ্যাকসিন নিতে যাবেন, বা আপনি টিটেনাসের ভ্যাকসিন নিতে যাবেন, তাহলে তো আমাদের সেই রোগটা হয়ে যেতে পারে। না, হবে না। এই জন্য, কারণ আমরা ওই জীবাণুটার কোনো একটা দুর্বল পার্ট বা সেটাকে ইনঅ্যাক্টিভেট করে বা সেটাকে সাবইউনিট হিসেবে এমন একটা ফর্মে তৈরি করা দেওয়া হচ্ছে যাতে আপনার ওই রোগটাও না হয়, কিন্তু আপনার শরীর সেই অ্যান্টিবডিটাও তৈরি করতে পারে। আজ থেকে 20 বছর আগে পোলিওর যে ভ্যাকসিন দেওয়া হতো, আজকে দাঁড়িয়ে সেই ভ্যাকসিনের যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেটা অনেক আপডেটেড হয়েছে। কারণ অবভিয়াসলি ভাইরাসের যে ক্যারেক্টার সেটা হচ্ছে তাদের যে জেনেটিক মেটেরিয়াল সেইটাকে না সবসময় চেঞ্জ করতে থাকে মিউটেশনের মাধ্যমে। তো সেইটার জন্য এই যে ভ্যাকসিনগুলোরও আপডেট হওয়ার প্রয়োজন আছে। মানে নতুন নতুন স্ট্রেন, শোনেন না, নতুন নতুন স্ট্রেন আসছে, সেই জন্য ভ্যাকসিনটাও সেরকমভাবে মডিফিকেশনের মাধ্যমে আমাদেরকে ফুল প্রোটেকশন দিতে পারে। এবং কিছু কিছু ভ্যাকসিনের ধরুন 2টো ডোজ থাকতে পারে, বা কোনো কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে এই মেমরি সেলগুলো একটা টাইমের পর উইক হয়ে যেতে পারে, তখন তাদের বুস্টার ডোজ দেওয়া হয়। মানে সেম ভ্যাকসিনই দেওয়া হয় যাতে সেই যে টাইম পিরিয়ডটা, আপনার শরীরকে যে ভ্যাকসিনটা প্রোটেকশন দেবে সেই টাইম পিরিয়ডটা আরও ইলংগেটেড হয়, আরও লঙ্গার হয়। এগুলো তো ভালো ভালো কথা বললাম। এইবারে বলছি, অনেকের ক্ষেত্রে এটা মাথায় আছে বা অনেকে এটা মনে করেন যে ভ্যাকসিন দিলে আমাদের যে নর্মাল বডির ইমিউনিটি সেটা নাকি হ্যাম্পার্ড হয়। অনেক ক্ষেত্রেই অনেক রোগ নাকি হয় পার্টিকুলার এই ভ্যাকসিনেশন হওয়ানোর জন্য, তো বেশি ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। অনেকে এরকম মনে করেন যে আগেকার দিনে তো বেশি ভ্যাকসিন ছিল না, তখন কি বাচ্চারা বড় হয়নি? হ্যাঁ হয়েছে, অনেক রোগ তাদেরও হয়েছে এবং অনেক রোগে তারা সাফারও করেছে। তো কেন ইম্পর্টেন্ট সেটা একটা কম্প্যারিজনের মাধ্যমে আমি বলবো। ধরুন এমএমআর ভ্যাকসিন দিয়ে বোঝাই। এমএমআর ভ্যাকসিন কি? এমএমআর হলো মেজলস, মাম্পস, রুবেলা। এই 3টে যে ভাইরাস ঘটিত রোগ সেইটার এগেনস্টে আমাদের বডিকে প্রোটেকশন দেয় এমএমআর ভ্যাকসিন। তো ধরুন এমএমআর ভ্যাকসিন দেওয়া হতো না, তাহলে কি হতো? তাহলে এই যে মিজলস যেটা আছে, মিজলসের পার্টিকুলার যদি আমি নিই, তাহলে মিজলসে যদি 1 কোটি শিশুকে নেওয়া হয় তাহলে আক্রান্ত হতো, জ্বর, হাই ফিভার আর র্যাশে আক্রান্ত হতো 98 লক্ষ শিশু। এর মধ্যে 8 লক্ষ শিশুর সিভিয়ার ডায়রিয়া হতো এবং 7 লক্ষ শিশুর হতো ইয়ার ইনফেকশন, যেটা পরবর্তী ক্ষেত্রে তাদের হিয়ারিং যে ক্যাপাবিলিটি সেইটাকে এফেক্ট করতে পারতো এবং সেটা খুব সিরিয়াসলি এফেক্ট করতে পারতো, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারতো। 6 লাখ শিশুর হতো নিউমোনিয়া, যেটাতে সিভিয়ারিটির জন্য প্রায় 1200 শিশু মারা যেত এবং এনসেফালাইটিসে মারা যেত 10,000 শিশু। SSPE এই যে ডিজিজটা, সেখানে এই ভাইরাসটা কি করে, শিশুর ব্রেনের মধ্যে বাসা বাঁধে। তো সেই রোগে প্রায় 2500 শিশু মারা যেত। যদি আমি শুধু নর্মাল ফিভার, র্যাশ এটাকে বাদ দিই, তাহলে সিভিয়ারলি অসুস্থ হবে প্রায় 25 লক্ষ শিশু এবং তার মধ্যে মারা যাবে প্রায় 20,000 শিশু। বাকিরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এবং সুস্থ হয়ে যাওয়ার যে সময়কালটা সেটা অনেকটা লেন্দি হবে, অনেক সময় লাগবে তাদের সুস্থ হতে, এবং সুস্থ হয়ে ওঠার পরও তারা নানা রকম রোগে আক্রান্ত হবে। কারণ যেহেতু তার সুস্থ হতে সময় লাগছে, অ্যাডিশনাল অন্যান্য রোগে সে খুব ফ্রিকুয়েন্টলি আক্রান্ত হবে, তো তার ইমিউনিটি যেটা সেইটা ভীষণ উইক হয়ে থাকবে। আচ্ছা, আবার ফ্রেশলি স্টার্ট করি। ধরুন আবার 1 কোটি শিশুকেই নেওয়া হলো এবং এদের সবাইকে এমএমআর ভ্যাকসিনটা এবারে দেওয়া হলো। তো মিজলসের জন্য এই 10 লাখ বাচ্চা মাইল্ড ফিভার ফেস করলো এবং 5 লাখ বাচ্চা ফেস করলো মাইল্ড র্যাশ। 100 জন শিশু ফেস করলো অ্যালার্জিক রিয়াকশান। 10 জন শিশু জেনেটেলিয়ার যে ইনফেকশন বা ইনফ্লামেশন সেইটা হয়তো ফেস করতে পারে। আরও 10 জন ফেস করলো এনসেফালাইটিস। তাহলে এক্ষেত্রে 1 কোটির মধ্যে খুব সিরিয়াসলি এফেক্টেড হচ্ছে 120 জন। তো এখন মেডিকেল হেল্প যেরকম এক্সপেক্টেড যে খুব দ্রুত তারা সুস্থও হয়ে উঠবে। তো এমএমআর ভ্যাকসিন দেওয়ার জন্য মিজলসের যে প্রকোপ, সেটার দেওয়া আর না দেওয়ার এফেক্টটা কি বোঝা গেল? পাল্লাটা ঠিক কোন দিকে ভারী হলো? দেওয়াবেন না এমএমআর ভ্যাকসিন দেওয়ানোতে আমাদের ক্ষতি হবে কি হবে না, এটা আশীর্বাদ না অভিশাপ, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। এটা যদি একটা সমীক্ষা বলি,
2017 সালে, মানে বেশি দিন না, 2017 সালে MMR ভ্যাকসিন না দেওয়ার জন্য মারা গেছে প্রায় 1,10,000 শিশু। 2024-এ সেইটা কত জানেন? 300 জন। তো এখন আমরা সবাই অ্যাওয়ার হচ্ছি। অনেকে এটা মনে করেন যে অটিজম নাকি এই ভ্যাকসিনেশনের জন্য হয়, কিন্তু না, এরকম কোনো সাইন্টিফিক কিন্তু কোনো প্রুফ নেই। আর আরেকটাভাবেও আপনার বাচ্চা সুস্থ থাকবে, সেটা কিভাবে? সেটা হচ্ছে হার্ড ইমিউনিটির জন্য। করোনার দৌলতে আমার মনে হয় হার্ড ইমিউনিটির কথা অনেকেই জানেন। যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, হার্ড ইমিউনিটি হলো এমন একটা জিনিস যেখানে ধরুন একটা পপুলেশনের মধ্যে 95%কে আপনি ভ্যাকসিনেশন দিয়েছেন, তো বাকি যে 5% না, এই যে ভ্যাকসিনেটেড লোকের মধ্যে যদি তারা থাকে, তারা কিন্তু অটোমেটিক্যালি ওই প্রোটেকশনটা তাদের শরীরে ডেভেলপ করে নেবে। আপনি তো বলতেই পারেন যে ভ্যাকসিন দেওয়াবো না, তবে আমার মনে হয় যে দৈত্য ঘুমিয়ে আছে তাকে কিন্তু না জাগানোই ভালো। কারণ দৈত্য যদি একবার জেগে যায়, একবার আমরা করোনা ফেস করেছি, প্রচুর প্রচুর প্রিয়জনের জীবন আমরা হারিয়েছি। ইনফ্যাক্ট করোনার কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আমি বলে রাখি যে এখন কোভিশিল্ড নিয়েও অনেকে কথা হচ্ছে। অনেকে কলার ফুলিয়ে বলছে যে ভাগ্যিস আমি কোভ্যাক্সিন নিয়েছি, কোভিশিল্ড নিইনি। কিন্তু বেসিক্যালি কোভ্যাক্সিনেরও নানা রকম সাইড এফেক্ট দেখা গেছে। মহিলাদের পিরিয়ডসের ওপর ভীষণ অ্যাডভার্স এফেক্ট দেখা গেছে, এবং সেই যে সাইড এফেক্টগুলো না, সেগুলো ভীষণ কম। যে TTS এর কথা আমরা শুনছি কোভিশিল্ড দেওয়ার জন্য হচ্ছে, সেটা কিন্তু লাখে 7 থেকে 9 জন। যদি আপনি ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে কখনো ভেবে দেখেছেন যে সিট বেল্ট পরার পরও কিন্তু অনেক মানুষ মারা যায়। তো তাতে কি আমরা সিট বেল্ট পরা বন্ধ করে দেবো? বা যদি আমি হেলমেটের কথাই নিই, হেলমেট পরা অবস্থাতেও বহু মানুষ কিন্তু মারা যায়। কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে হেলমেট বা সিট বেল্ট এইগুলো পরার জন্য কতগুলো জীবন সেভড হচ্ছে, সেইটাতে আমাদের ফোকাস করা উচিত। তাহলে একটা সমীক্ষা শুনুন। ইন্ডিয়াতে না প্রতি বছর প্রায় 13.5 লাখ মানুষ মারা যায় স্মোকিং করার জন্য। হেলমেট না পরার জন্য মারা যায় 47,000 লোক প্রতি বছরের কথা বলছি। কিন্তু এটা গুটখা এই জাতীয় যে জিনিসগুলো আছে, যেগুলো চিউইং টোব্যাকো, সেইগুলোতে মারা যান প্রায় 10 লাখ মানুষ। এবং অ্যালকোহল কনজাম্পশন করে মারা যান প্রতিদিন 336 জন মানুষ। আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত কি। আপনার মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। এবং যদি ইনফরমেটিভ মনে হয়, যদি আপনার পছন্দ হয়, তাহলে প্লিজ আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, যার মনে এই ভ্যাকসিনেশন নিয়ে ডাউট আছে, যার মনে প্রচুর কনফিউশন আছে। হয়তো তার কনফিউশনটা কিছুটা দূর হবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।